আজই কি চূড়ান্ত বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা? সোমবার 144 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, আর আজ বাকি 150 আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। কারা কারা থাকতে পারেন দ্বিতীয় প্রার্থী তালিকায়? কি চমক থাকবে? ইতিমধ্যেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক, বঙ্গ বিজেপি নেতৃত্বদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। আজ কি চূড়ান্ত বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা? সোমবার 144 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, আর আজ বাকি 150 আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। বিজেপির প্রার্থী নিয়ে আজ ফের দিল্লিতে বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। তার আগে বৈঠকে বঙ্গ বিজেপির কোর টিম, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বঙ্গ বিজেপির নেতারা। গতকাল রাতে অমিত শাহের নেতৃত্বে নাম চূড়ান্ত। কারা কারা থাকতে পারেন দ্বিতীয় প্রার্থী তালিকায়? কি চমক থাকবে অবশ্যই জানার চেষ্টা করব। তবে তার আগে আরও একবার জানাই, সোমবারই বিজেপির 144 আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আজ বাকি 150 আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। এবং ইতিমধ্যেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের। নাম ঘোষণা হয়ে যাওয়ার পরই প্রচারে নেমেছেন প্রার্থীরা। প্রচার যুদ্ধে দিলীপ ঘোষ। খড়গপুর সদরে প্রচারে বিজেপি প্রার্থী। নিজের পুরনো আসনে দিলীপ ফের ফর্মে ফিরেছে। 2016 সালে যে খড়গপুর সদরে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন, সেই আসন থেকেই এবার ফের লড়াইয়ে দিলীপ ঘোষ। 21-এ এই খড়গপুর সদরে জিতেছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। এবার সেখানে ফের ময়দানে দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। 1 লাখ ভোট পাবো। সারা ভারত থেকে লোক জুটিয়ে নিয়েছে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত লোক, খড়গপুরের লোক মেনে নেয়। খড়গপুর সদরে বহিরাগত তরজা তুঙ্গে, বিজেপি প্রার্থীকে বহিরাগত তোপ তৃণমূলের। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। দিলীপ ঘোষকে বহিরাগত তোপ প্রদীপ সরকারের। খড়গপুর সদরে জয়ের চ্যালেঞ্জ দিলীপ। খড়গপুর শহরে বিজেপি সবসময় বহিরাগত প্রার্থী আনে এবং যেতে চলে যায়। সে দিলীপ ঘোষও বহিরাগত, আজকে হিরণকে 5 বছর ছিল বহিরাগত ছিল। আর খড়গপুর শহরের জন্য বিজেপি আজ পর্যন্ত কোনো কাজ করেনি এবং করতেও দেয়নি। ওনার স্কোর হচ্ছে 1+1। একবার হেরেছেন, একবার জিতেছেন। গত ইলেকশনে তিনি হেরেছিলেন। বিজেপি ওখানে সবসময় জেতে। হাইয়েস্ট ভোট প্রায় 90,000 91,000 আমি পেয়েছিলাম লোকসভার সময়। খড়গপুরে ভোটার কম, ভোট কম পড়ে একটু, সেটাকে 1 লাখের উপরে নিয়ে যাওয়া টোটাল ভোটটাকে, এটা আমাদের টার্গেট আছে। বাঁকুড়ার ওন্দায় বহিরাগত তরজা, তৃণমূল প্রার্থীকে বহিরাগত খোঁচা বিজেপি প্রার্থীর। বিজেপি প্রার্থীকে পাল্টা বহিরাগত তোপ তৃণমূলের। বহিরাগত বনাম ভূমিপুত্র স্লোগানে ওন্দায় শোরগোল। বাঁকুড়ার ওন্দায় তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত, তৃণমূলের প্রার্থী বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি। বিষ্ণুপুরের নেতাকে ওন্দার প্রার্থী করায় বহিরাগত খোঁচা বিজেপি। সুব্রত দত্তকে বহিরাগত খোঁচা ওন্দার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। বিজেপি প্রার্থীকে গুরুত্ব না দিয়ে পাল্টা তোপ তৃণমূল প্রার্থীর। প্রার্থী ঘোষণা হতেই ওন্দায় প্রচারে তৃণমূল বিজেপি। আমাদের সৌভাগ্য, তৃণমূল কংগ্রেসের দুর্ভাগ্য। আজ বিগত 10 বছর 15 বছর ধরে তারা ওনার বুকে কোনো ভূমিপত্র খুঁজে পেল না, তাই বহিরাগতকে এনে একজন প্রার্থী করেছে। এটাই তৃণমূল। আমার প্রশ্ন ভবানীপুরের মানুষের কাছে, যে ভবানীপুরে কি বিজেপি করা কোনো কর্মী কি থাকেনি? তাহলে কি ওনাদের প্রার্থী খুঁজে পাওয়া যায়নি, বা প্রার্থী হতে কেউ ইচ্ছুক হয়নি? আর তারা বহিরাগত। আরে আমি তো বাংলার ছেলে। আপনারা যাদের ভোটে জয়যুক্ত হয়েছেন তাদেরকে বলছেন বাংলার ভোটার নয়। আগে অমর বাবু আগে পদত্যাগটা করে দিন। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি এবং বামেরা, আর তারপরই গোলমাল শুরু। কোথাও প্রার্থী বদলের দাবিতে ভাঙচুর, কোথাও আবার বিক্ষোভ।
সোমবার 144 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই গোলমাল শুরু। সোমবার রাতেই বিজেপির পার্টি অফিসে ভাঙচুর। এ ছবি আলিপুরদুয়ারের। আলিপুরদুয়ারে পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। তার নাম সামনে আসতেই কর্মী সমর্থকদের বিক্ষোভ। সোমবার রাতে জেলা বিজেপি কার্যালয়ে চলে ভাঙচুর। মঙ্গলবার সকালে বিক্ষোভ। অভিযোগ, পরিতোষ দাস টাকার জোরে টিকিট কিনেছেন, তাই তাকে বদলের দাবি। পরিতোষ দাসকে আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা হয়েছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কেউরও পছন্দ নেই। তৃণমূলের নেতাদের সাথে আদত রেখে উনি চলছে। উনি 3 বছর হয়েছে বিজেপিতে আসছে। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ঠিকভাবে এখনো চেনেই না। আমার মনে হয় এটা খুব বড় বিষয় না, কারণ আমাদের দলের যারা কর্মী তারা একটা আদর্শ নিয়ে দল পরিচালনা করে। সুতরাং ওরা সবাই অনুভব করবে যে দল যাকে আমার টিকিট দিয়েছে তাকে আমাদের বিজয়ী করার দায়িত্ব। আমি আশাবাদী ওরাই সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে, যাতে আমি ভোটের ক্যাম্পেইনটা সঠিকভাবে করতে পারি। সত্যনারায়ণ মুখোপাধ্যায় ছাতনার বিজেপি বিধায়ক, পেশায় স্কুল শিক্ষক। তাকেই আবার টিকিট দিয়েছে বিজেপি। নাম ঘোষণা হতেই এলাকায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। তাদের দাবি, বিজেপি বিধায়ক ভূমিপুত্র নন, তাকে এলাকায় পাওয়াই যায় না, তাকে কেন ফের টিকিট দেওয়া হলো? সত্যনারায়ণকে যদি টিকিটটি দিয়েছে দলে, কিন্তু সত্যনারায়ণ জিততে পারবে না, ছাতনার মাটিতে হেরে যাবে। আর আমাদের লোকাল ক্যান্ডিডেট চাই, ছাতনার ভূমিপুত্র চাই। সত্যনারায়ণ তো বাহিরাগত। আমরা সত্যনারায়ণ মুখার্জিকে চাইছি না বিজেপি প্রার্থী হিসাবে। উনি বিগত 5 বছরে কোনো কাজ করেননি, মানুষের পাশে দাঁড়ায়নি। বিপদে আপদে ডাকলে ওনাকে পাওয়া যায় না। প্রার্থীকে খুব শীঘ্রই যদি চেঞ্জ করা যায় খুবই ভালো হয়, নাহলে ছাতনা সিটটা কিন্তু বিজেপি হেরে যাবে। একই ছবি উত্তর দিনাজপুরের করণদিঘিতে। এখানে এবার বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। সোমবার তার নাম ঘোষণার পরেই শুরু বিজেপি কর্মীদের বিক্ষোভ, প্রার্থী বদলের দাবিতে। করণদিঘিবাসী বুথ নিয়ে নেতৃত্ব নিয়ে কেউ মেনে নিতে পারছে না। এই ক্যান্ডিডেট করণদিঘির হয়ে আমরা করণদিঘিবাসী এই ক্যান্ডিডেটকে আমরা পরিবর্তন করতে বলছি। গত বছরের জুন মাস নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পর বিজয় মিছিল। বোমায় প্রাণ যায় ক্লাস 4-এর তামান্না খাতুনের। তার মা সাবিনা ইয়াসমিনকে এবার কালীগঞ্জ থেকে প্রার্থী করেছে সিপিআইএম। এ নিয়েই দলের মধ্যে ক্ষোভ, পার্টি অফিসে ভাঙচুর। তামান্নার মা সাবিনা ইয়াসমিন, সে একজন সাধারণ ভোটার। সে এজি সদস্য নয়, পার্টির কোনো নেতৃত্বেও নাই। সেরকম একজনকে প্রার্থী করেছে এখানে। যারা বুথ লেভেলে কাজ করে তারা কিন্তু এটাকে মেনে নিতে পারছে না। 5টা আঙুল কিন্তু সমান নয়, সমান যায় না। আমাদের ফ্যামিলিতে 5টা ছেলে থাকে, 5টা ছেলেও কিন্তু সমান যায় না। তেমনই হয়তো পার্টিতে 5 জন থাকে, তো 5 জন সমান যায় না। বিক্ষোভ দেখাচ্ছে, হয়তো আজকে দেখাচ্ছে কালকে না দেখাতেও পারে। হয়তো হঠাৎ করে আজকে নামটা শুনেছে অনেকজন, আর অনেক রকম আশাবাদী থাকতে পারে। নিউজ 18 বাংলা। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে সব রাজনৈতিক দল। তারপর দেওয়াল লিখন শুরু হয়েছে, প্রচার শুরু হয়েছে। আর এই দেওয়াল লিখন অর্থাৎ কোথায় কোন দেওয়ালে লেখা হবে তা নিয়ে যুদ্ধ কার্যত কোথায়? দেগঙ্গায় বিজেপি তৃণমূল দেওয়াল যুদ্ধ। বিজেপির দেওয়াল লিখন মোছার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি। পাল্টা তৃণমূলের দেওয়াল লিখন মোছার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই দেয়াল ভারতীয় জনতা পার্টির দেয়াল ওরা এসে দখল করেছে। ওরা কারা? টিএমসিরা। ওরা তো ভয় পেয়ে গেছে। ওরা বুঝতে পারছে যে এবারে সরকারে টিএমসি থাকবে না, তো সেই জন্য ওরা এইবারে দেয়াল দখলের লড়াই শুরু করেছে। তো এই দেয়াল দখল দিয়ে কিছু করতে পারবে না। তৃণমূলের কংগ্রেসের দেয়াল দখল করলে আমাদের কিচ্ছু যায় আসবে না।
মমতা ব্যানার্জি মা মাটি সরকার, এটা মানুষের মনে খোদাই করা হয়ে গেছে। মানুষ জানে এই 2026-এ মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে, এটা মানুষের মনে অন্তরে গেঁথে গেছে। আমরা এখানে বিভাজনের রাজনীতি করতে চাই না। আলিপুরদুয়ারে নজর রাখি। আলিপুরদুয়ারে প্রচারে স্লোগান যুদ্ধ। আলিপুরদুয়ারে প্রচারে বিজেপি প্রার্থী পরিতোষ দাস। পরিতোষ দাসকে দেখে জয় বাংলা স্লোগান, বিজেপি প্রার্থীকে দেখে স্লোগান তৃণমূল কর্মীদের, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। অনলাইন স্টোর বুনন। নমস্কার। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, বিজেপির বাজি শুভেন্দু অধিকারী, তৃণমূলের তৃণমূল নেত্রী। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে, সেখানে বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে হারান 58,835 ভোটে, যা ভবানীপুর কেন্দ্র থেকে জয়ের ব্যবধানে রেকর্ড। 2011 সালের উপনির্বাচনে নিজের জেতার রেকর্ড ভাঙেন মমতা। সেবার তিনি জিতেছিলেন 54,223 ভোটে। ভবানীপুরকে অনেকে বলেন মিনি ইন্ডিয়া। এখানে যেমন বাঙালি থাকেন, তেমন অনেক অবাঙালিও থাকেন। পাঞ্জাবি, গুজরাটি থেকে তামিল, বৈচিত্র্যে ভরপুর। এই ভবানীপুর থেকেই এবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. নিউজ 18 বাংলা। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েই টিকিট। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর একসময় পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই এবার তাকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল তৃণমূল। মঙ্গলবার 26-এর প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী পবিত্র কর। এদিনই বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন, যোগ দিয়েই নন্দীগ্রামের টিকিট। নন্দীগ্রাম পবিত্র কর, নন্দীগ্রাম পবিত্র কর। হেভি ওয়েট আপনাদের সংবাদ মাধ্যমেই আপনারা যেভাবে করেছেন, উনি সর্বভারতীয় রাজনীতি করে, রাজ্য রাজনীতি করে। আমি কিন্তু নন্দীগ্রামের রাজনীতি করি। নন্দীগ্রামে আমার জন্মভূমি, সেই হিসাবে আমি আমার লড়াই দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমরা জয়লাভ করে ক্ষমতায় আসতে পারি,
অবশ্যই আমরা আসবো, সে তো আস্থা রাখছি। দুটি ব্লক নিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2। এই দুই ব্লকে রয়েছে মোট 17টি গ্রাম পঞ্চায়েত। নন্দীগ্রাম 2 এর মধ্যে পড়ে বয়াল। 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন পবিত্র কর। 2021-এ শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। এলাকায় শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সদস্য। 2023-এ পবিত্র করের বউ বিজেপির টিকিটে জিতে বয়াল 1 নম্বর পঞ্চায়েতের প্রধান হন। এই পঞ্চায়েতেরই বিজেপি সদস্য পবিত্র কর। এদিন তিনি তৃণমূলে যোগ দেন। তারপরেই টিকিট নন্দীগ্রামের জন্য, প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। 21-এর মহারণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে লড়েন। বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে মুসলিম ভোটারের সংখ্যা বেশি। সেখানে প্রায় 5,000 ভোটে লিড ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে হিন্দু ভোটারের সংখ্যা বেশি। সেখান থেকে প্রায় 7,000 ভোটের লিড পান শুভেন্দু। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ममता बनर्जी इस बार भी हारेगी। पिछले बार नंदीग्राम मेरा पास हारी थी, इस बार भी हारना तय है। भवानीपुर भी हारना है। নিউজ 18 বাংলা। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হয়েছেন পবিত্র কর। গতকালই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তিনি প্রার্থী হয়েছেন। এবার তার স্ত্রী শিউলি কর, তিনিও তৃণমূলে যোগ দিলেন। বিজেপি ছেড়ে তৃণমূলে বয়াল 1 পঞ্চায়েত প্রধান শিউলি কর। সুজিত রয়েছে টেলিফোন লাইনে। সুজিত, ভোটের মুখে নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন? এটা বলতেই পারো, এবং প্রত্যাশা মতো তৃণমূলেই যোগ দিলেন পবিত্র করের স্ত্রী শিউলি কর। স্বামী পবিত্র করের পথ ধরে বিজেপিতে তিনি বলা যায় যে বিজেপি ছাড়লেন এবং তৃণমূলে যোগ দিলেন। তিনি বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানও, এবং তিনি যোগ দিলেন কারণ তার স্বামী তৃণমূলের প্রার্থী হচ্ছেন, তৃণমূলে যোগ দিয়েছেন। একই সঙ্গে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পবিত্র করের অনুগামী ঘনিষ্ঠ বেশ কিছু পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত সমিতির সদস্যরা তারাও যোগ দিতে পারেন। তবে তার স্ত্রী, তাকে দলের যিনি জেলা সভাপতি সুজিত রায়, তিনি পতাকা তুলে দেন তৃণমূলের এবং তৃণমূলের যোগদান করালেন। ইতিমধ্যেই নাম ঘোষণার পর পবিত্র কর তিনি প্রচারে নেমে পড়েছেন এবং তার সঙ্গী হওয়ার জন্যই তার স্ত্রী তার তৃণমূলে যোগ দিলেন, এমনটাই তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে প্রধান আছেন সেই পদে কিন্তু তিনি রয়েছেন এবং তিনি দাবি করছেন তার দলের কাছে যে তার পক্ষেই বেশি সংখ্যক সদস্য থাকবে। বেশ, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যারা যুক্ত আছেন তারা দেখছেন যে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা থেকে আবাস যোজনার টাকা, উন্নয়নের টাকা সবটাকে বন্ধ করে গেছে। তাই আজকে পবিত্রবাবু যেমন ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তেমন আমাদের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির গ্রাম থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তিনিও মমতা ব্যানার্জির উন্নয়নে নিজেকে সমৃদ্ধশালী করার জন্য বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের স্বার্থে তিনি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা সবাই স্বাগত জানিয়েছি। দেওয়াল লিখনে কুণাল ঘোষ। বেলেঘাটার তৃণমূল প্রার্থী হয়েছেন কুণাল ঘোষ। প্রথমবার বিধানসভায় প্রার্থী কুণাল ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দল বেলেঘাটা বিধানসভায় কেন্দ্রে আমাকে দলের প্রার্থী করেছেন, এটা আমার তৃপ্তির জায়গা। কিন্তু বেসিক্যালি আমরা সবাই ওয়ার্কার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সারা বাংলায় আমরা ওয়ার্কার। কেউ হয়তো কোনো ইলেকশনে প্রার্থীর ভূমিকায় আছি, কেউ আরেকটা ইলেকশনে থাকবেন, বাট সবাই আমরা ওয়ার্কার। আমাদের একটাই কাজ, এই
জনবিরোধী বিজেপি আর তার দালাল সিপিএম বা এখানে যারা যারা এই ভোট কাটার জন্য দাঁড়ায় কংগ্রেস, এদেরকে পুরোপুরি উৎখাত করে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকারকে আবার বিপুল গরিষ্ঠতা নিয়ে প্রতিষ্ঠা করা। ব্রেকিং নিউজ এই মুহূর্তে ডিএম ও ডিওদের দায়িত্বে রোল অবজারভার, এসআইআর এর রোল অবজারভারদের দায়িত্ব দিল কমিশন। সিইও দপ্তরের এক আধিকারিককেও জেলা শাসকের দায়িত্ব। রোল অবজারভারের দায়িত্বে আর অর্জুন, স্মিতা পান্ডে। ডিএম ও ডিওদের দায়িত্বে রোল অবজারভার, এসআইআর এর রোল অবজারভারদের দায়িত্ব দিল কমিশন। সিইও দপ্তরের এক আধিকারিককেও জেলা শাসকের দায়িত্ব। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সোমরাজ, আরো ডিটেল জানবো সোমরাজ। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফে জারি করা হয়েছে। যে নির্দেশিকা নির্বাচন কমিশন জারি করেছে আজকে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের, সেখানে দেখা যাচ্ছে এসআইআর এর রোল অবজারভার হিসেবে যারা কাজ করেছিলেন তাদেরকেও জেলা শাসকের দায়িত্ব দিল। এই যে 13 জন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের বদলি হলো, তার মধ্যে দেখা যাচ্ছে যাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে আর অর্জুন, স্মিতা পান্ডে এবং রণধীর কুমার, এই 3 জন আইএস অফিসার এসআইআর এর রোল অবজারভার হিসেবে কাজ করেছেন। বিভিন্ন জেলার দায়িত্বে এই 3 আধিকারিককে আইএস অফিসারকে নির্বাচন কমিশন দায়িত্ব দিয়েছিল যখন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। নিশ্চয়ই তোমার মনে আছে, সেই সময় প্রত্যেকটি জেলার জন্য একজন করে রাজ্যের ক্যাডারের আইএসদের থেকে স্পেশাল রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদেরকেই এবার জেলা শাসকের দায়িত্ব দিল নির্বাচন কমিশন, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশাসনিকভাবে, এবং ইতিমধ্যে এই বিষয় নিয়ে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠতেও শুরু করেছে। যদিও নির্বাচন কমিশন মনে করছে, নির্বাচন কমিশনের দাবি যে এতে কিছু নেই, যারা রোল অবজারভার হিসেবে কাজ করেছেন তাদেরকে জেলা শাসকের দায়িত্ব দেওয়া যায়। দেখা যাচ্ছে আর অর্জুন, স্মিতা পান্ডে এবং রণধীর কুমার, যার মধ্যে যে গুরুত্বপূর্ণ 2 নাম স্মিতা পান্ডে এবং রণধীর কুমার। রণধীর কুমারকে কলকাতার সাউথ কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যিনি স্পেশাল রোল অবজারভার হিসেবে কাজ করে গেছেন। অন্যদিকে যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচন কমিশনের একজন প্রার্থী, তাই নির্বাচন কমিশনের একজন আধিকারিক, তাকেও জেলা শাসকের দায়িত্ব দিল নির্বাচন কমিশন। সেটাও যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, তুমি যদি দেখো আজকে যে 13 জন অফিসারের বদলি করা হয়েছে, সেখানে দার্জিলিং এর ডিও যাকে করা হলো অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হরিশঙ্কর পানিক্কর, তিনি কিন্তু বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কর্মরত। তিনি রাজ্যের বর্তমানে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কর্মরত। নির্বাচন কমিশনই রাজ্যের তরফে যে প্যানেল পাঠানো হয়েছিল, যখন নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের জন্য আধিকারিকদের নিয়োগ করতে চেয়েছিল, সেই সময় হরিশঙ্কর পানিক্করকে নির্বাচন কমিশন নিয়োগ করে। এবার এই হরিশঙ্কর পানিক্করকে এবার নির্বাচন কমিশন দার্জিলিং জেলার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে নিয়োগ করলো। ফলত এই যে 13 জনের আজ বদলির অর্ডার নির্বাচন কমিশন জারি করলো, তার মধ্যে দেখা যাচ্ছে 3 জন যারা রোল অবজারভার হিসেবে কাজ করেছেন রাজ্যের ক্যাডারদের মধ্যে থেকে, যাদের রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছিল, যারা এসআইআর এর তালিকা নিয়ে তারা পর্যবেক্ষণ করেছিলেন, নজরদারি করেছিলেন, তার মধ্যে থেকে 3 জনকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন এবং পাশাপাশি সিও দপ্তরে কর্মরত আইএস অফিসারকে তাকেও দায়িত্ব দিল নির্বাচন কমিশন। তাকে হরিশঙ্কর পানিক্কর, তিনি কিন্তু দার্জিলিং এর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে দায়িত্ব পেলেন। ফলত প্রশাসনিক মহলে ইতিমধ্যেই এই নির্দেশিকা নিয়ে চর্চাও শুরু হয়েছে। সঙ্গে থাকো সোমরাজ। ডিএম ও ডিওদের দায়িত্বে রোল অবজারভার, এসআইআর এর রোল অবজারভারদের দায়িত্ব দিল কমিশন। সিইও দপ্তরের এক আধিকারিককেও জেলা শাসকের দায়িত্ব। রোল অবজারভারের দায়িত্বে আর অর্জুন, স্মিতা পান্ডে ও রণধীর কুমার, 3 আইএএস অফিসারকে এবার জেলা শাসকের দায়িত্ব কমিশনের। 2021-এর ভোটে স্মিতা পান্ডের বিরুদ্ধে অভিযোগ, নন্দীগ্রামের ভোটের গণনা নিয়ে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। জানার চেষ্টা করবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, স্মিতা পান্ডের কথা বলছিলেন, স্মিতা পান্ডে যার বিরুদ্ধে 2021-এর ভোটে অভিযোগ উঠেছিল। একদমই, দেখো তোমার 2021-এর বিধানসভা নির্বাচনের কথা মনে আছে এবং 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম হাই ভোল্টেজ কেন্দ্র ছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ছিলেন, যেখানে শুভেন্দু অধিকারী প্রার্থী ছিলেন এবং এই পূর্ব মেদিনীপুর জেলা শাসক হিসেবে তৎকালীন দায়িত্ব পরিচালনা করেছিলেন স্মিতা পান্ডে। গণনার সময় এবং গণনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মিতা পান্ডের বিরুদ্ধেই অভিযোগ তুলে সরব হয়েছিলেন, যা নিয়ে কলকাতা হাইকোর্ট পর্যন্ত মামলা হয়েছিল যে গণনার সময় কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এই নিয়ে প্রশ্ন উঠেছিল।
সেই স্মিতা পান্ডেকেই নির্বাচন কমিশন এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল এবারেও বিধানসভা ভোট চলাকালীন। এবং যে নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, সেখানে বলা হচ্ছে স্মিতা পান্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব, কলকাতা মিউনিসিপ্যাল কমিশনার তিনি হিসাবে দায়িত্ব নেবেন, পাশাপাশি কলকাতা নর্থে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে দায়িত্ব নিচ্ছেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ দায়িত্ব স্মিতা পান্ডেকে দিল নির্বাচন কমিশন, কারণ কলকাতা পুরসভা তিনি কমিশনার হিসেবে পরিচালনা করবেন, পাশাপাশি কলকাতা নর্থের ডিও হিসেবেও তিনি কাজ করবেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবেও কাজ করবেন কলকাতা নর্থের। যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই স্মিতা পান্ডেকে নিয়ে 2021 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু সরব হয়েছিল, এমনকি কলকাতা হাইকোর্ট পর্যন্ত সেই মামলা গিয়েছিল। তোমার হয়তো মনে আছে নন্দীগ্রামের যে মামলা তৃণমূল কংগ্রেস করেছিল নন্দীগ্রামের গণনাকে কেন্দ্র করে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে স্মিতা পান্ডে কে নির্বাচন কমিশন ফের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দায়িত্ব দিল, যা ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চর্চা হতে শুরু করেছে। 2021 সালে পূর্ব মেদিনীপুরের তৎকালীন জেলা শাসক হিসেবে স্মিতা পান্ডেকেই নিয়োগ করেছিল নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন নিয়োগ করার পর তিনি দায়িত্ব নিয়েছিলেন, এবং দায়িত্ব নেওয়ার তারপর তার বিরুদ্ধে সরব হয়েছিল। তোমার হয়তো মনে আছে, যখন বিধানসভা নির্বাচনে 2021-এর ভোট গণনার ফলাফল হয়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কালীঘাটের বাড়ি থেকে প্রথম যে সাংবাদিক সম্মেলন করেছিল ভোট গণনার ফলাফল দিন, সেই সময় কিন্তু নন্দীগ্রামের গণনা নিয়ে তিনি সরব হয়েছিলেন। আর সেই সময় পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের দায়িত্বে ছিলেন স্মিতা পান্ডে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এবারে তিনি কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার সহ কলকাতা নর্থের ডিওর দায়িত্ব সামলাবেন, যার ইতিমধ্যে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। অবশ্যই এই নিয়ে আগামী দিনে রাজনৈতিক মহল কি বলে সেদিকে অবশ্যই নজর থাকবে, কিন্তু আজ যে রদবদল নির্বাচন কমিশন করলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। বেশ, ডিএমও ডিওদের দায়িত্বে রোল অবজারভার, এসআইআর এর রোল অবজারভারদের দায়িত্ব দিল কমিশন। সিও দপ্তরের এক আধিকারিককেও জেলা শাসকের দায়িত্ব। রোল অবজারভারের দায়িত্বে আর অর্জুন, স্মিতা পান্ডে, রণধীর কুমার, 3 আইএএস অফিসারকে এবার জেলা শাসকের দায়িত্ব কমিশনের। 2021-এর ভোটে স্মিতা পান্ডের বিরুদ্ধে অভিযোগ, নন্দীগ্রামের ভোটে গণনা নিয়ে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়।